যাওয়ার জন্য সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল ছাড়া পেয়ে গেলেন। এখন আমার প্রশ্ন যে সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডলের নামে প্রমাণ লোপাটের কোনো প্রমাণ যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা কেন 3 মাস তাকে আটকে রাখলেন? এর আগে যেটা সারদা নারদার ক্ষেত্রে হয়েছিল এক্ষেত্রেও তাই। সারদা নারদার ফাইল যেমন বন্ধ হয়ে গেছে, এই ফাইলটাও হয়তো কোথাও গিয়ে বন্ধ হয়ে যাবে। আমাদের লড়াইটা ওই লড়াই থেকে যাবে, আমাদের এই আফসোস সারা জীবন করে যেতে হবে যে একটা মেয়ে আমাদের ডিউটি করতো, যে মার্ডার হয়েছিল, একাধিক ব্যক্তি তো জড়িত, কিন্তু কেউ ক্ষমতার বলে তারা বেরিয়ে গেছে, বা তারা কোনোদিন ধরাই পড়েনি, বা সারফেসে আসেইনি, বা সিবিআই ট্রাই করেনি, সেটাই হয়েছে। আমরা ডাক্তার, আমরা পেশেন্ট যত সময় বেঁচে থাকে, যত খারাপই থাক, আমরা যেমন হাল ছাড়ি না। আমাদের হাল ছাড়া এটা হিস্ট্রিতে বা আমাদের ডিকশনারিতে লেখা নেই। তো সেক্ষেত্রে এই ব্যাপারেও আমরা হাল ছাড়বো না, আমরা অবশ্যই চালিয়ে যাব। আর দেখুন, পোস্টমর্টেম টিমের ভেতরেও তারা চেয়েছিল এটা সুইসাইড দেখানোর জন্য, একজন শুধুমাত্র বেঁকে বসেছিল বলে এই ব্যাপারটা মার্ডার এবং রেপ হিসাবে প্রমাণিত হয়, বা পরবর্তীকালে যে পোস্টমর্টেম রিপোর্ট আসে সেখানে হয়। অবভিয়াসলি এই টিম যা তদন্ত করেছে, আমার মনে হয়, আমি প্রথম দিনই বলেছিলাম যে রিইনভেস্টিগেশন হওয়া উচিত। এই টিমের তদন্ত যেটা করেছে সেই তদন্ত বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। সিবিআইয়ের অন্য কোনো টিম এসে করা। অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি যিনি, তিনি প্রমাণ লোপাট করবেন একজন ডিসি নর্থ আর সিপির উপস্থিত, এটা হতে পারে না। কিন্তু আজ পর্যন্ত সিবিআই ডাকলো না, কেন ডাকলো না? সিবিআই কী জন্য ডাকলো না? এবং এই কথাটা বৃন্দা গ্রোভার ম্যাডাম কেন সুপ্রিম কোর্টের ফ্লোরে দাঁড়িয়ে মাননীয় জাস্টিসদের বললেন না এটা আমার প্রশ্ন বৃন্দা গ্রোভার ম্যাডামের দিকে? কেন অবজেকশন দিল না যে আপনারা রাজ্য সিবিআইয়ের ঘাড়ে, সিবিআই রাজ্যের ঘাড়ে, তাহলে আপনারা কী করতে চাইছেন? একজন বলছেন সিসিটিভি দিয়েছি, আরেকজন বলছে দেননি, একজন বলছে পারমিশন চেয়েছে, আরেকজন বলছে পারমিশন পাননি। এই ঘটনাটা কেন? সো আমরা রাত দখল করি, দিন দখল করি, আলটিমেট কোর্টে গিয়ে লড়াই না করলে তো জাস্টিসটা পাওয়া যাবে না। কিন্তু সেই কোর্টের লড়াইয়ে দেখা হলো যে কোর্টে লড়াইটা ঠিকঠাক হচ্ছে না। দেখুন, আজকে যে সিবিআইয়ের ভূমিকা অত্যন্ত হতাশাজনক, এবং তার সাথে তিলোত্তমার বাড়ির যিনি আইনজীবী ছিলেন বৃন্দা গ্রোভার ম্যাডাম, দুদিন আগে উনি এই কেস থেকে নিষ্কৃতি নিয়েছেন, এবং ওনার ভূমিকাও অত্যন্ত হতাশাজনক। এবং সিবিআইয়ের ভূমিকা হতাশাজনক কেন, আমি তার একটা জিনিস বলি। তার আগে আমি দুটো কোর্ট বলি। 4/11/2024 সিবিআই যেটা কোর্টকে জানিয়েছিল, সিবিআই যে স্পেশাল কোর্ট শিয়ালদাতে, দে আর অফ দ্য ডিপ কনস্পিরেসি বিহাইন্ড দ্য রেপ অ্যান্ড মার্ডার অফ দ্য জুনিয়র ডক্টরস অফ আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ঠিক 18/10/2024 লিখেছিল, whether the rape and murder incident was pre-planned is being assessed, whether Sandip and Abhijit were in touch with Sanjay before and after the incident is being looked into the further, and in deep investigation is being carried out to collect evidence on the aspect of abatement, conspiracy, harboring of accused in the commission of gruesome murder. এইবার সিবিআই এই দুটো কোটেশনকে আমি যেটা কোট করলাম, সিবিআই কিন্তু কোর্টকে জানিয়েছিল। অথচ দেখা গেল আজকে যে জিনিসটা হলো, আজকে কোর্টে দেখা গেল যে তারা সেই এভিডেন্স, মানে কোনো চার্জশিট না দেওয়ায় 90 দিন হয়ে যাওয়ার জন্য সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল ছাড়া পেয়ে গেলেন। এখন আমার প্রশ্ন যে সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডলের নামে প্রমাণ লোপাটের কোনো প্রমাণ যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা কেন 3 মাস তাকে আটকে রাখলেন? এটা হচ্ছে সিবিআইয়ের কাছে প্রশ্ন। এবং সিবিআই এই 90 দিনের ভিতর চার্জশিট কেন দিতে পারল না? এবং সিবিআই অত্যন্ত হতাশাজনক ভূমিকা এক্ষেত্রে দেখিয়েছে। এবং আপনারা জানেন যে এর আগে একাধিকবার বিভিন্নজন, বা আমিও চিৎকার করে বলেছি, একা সঞ্জয় রায় নয়, এর সাথে একাধিক প্রভাবশালী ব্যক্তি জড়িত এই খুন এবং মার্ডারের পিছনে। কারণ যে টাইপের পোস্টমর্টেম রিপোর্ট উঠে এসছে, যে নৃশংস মার্ডার, এবং আপনারা জানবে যে একজন অলরেডি যে পোস্টমর্টেম করেছিল তার 3 জনের টিমের ভিতর অলরেডি একজন স্টেটমেন্ট রেকর্ড করেছে, যেটা বিভিন্ন সূত্র মারফত উঠে আসছে, যে তিনি যেটা জানিয়েছে যে বাকিরা চেয়েছিল এটাকে সুইসাইড হিসাবে দেখানোর, তিনি একমাত্র বেঁকে বসেন ছবি তুলে। আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া সূত্রে এবং বিভিন্ন সোর্স মারফত আমি যেটুকু জানতে পেরেছি। এবং তাহলে কতটা ভয়ঙ্কর দেখুন, পোস্টমর্টেম টিমের ভেতরেও তারা চেয়েছিল এটা সুইসাইড দেখানোর জন্য, একজন শুধুমাত্র বেঁকে বসেছিল বলে এই ব্যাপারটা মার্ডার এবং রেপ হিসাবে প্রমাণিত হয়, বা পরবর্তীকালে যে পোস্টমর্টেম রিপোর্ট আসে সেখানে হয়। কিন্তু এখানে আমার প্রশ্ন, সবথেকে বড় প্রশ্ন, দেখুন সিবিআই হতাশাজনক ভূমিকা প্রথম থেকেই দেখাচ্ছে। কারণ সিবিআইয়ের একটা টার্গেট ঘুরে ফিরে সঞ্জয় রায়কে একাই অ্যাকিউজ দেখাবো, আর কেউ নয়। কিন্তু এখানে বৃন্দা গ্রোভার ম্যাডাম ছিলেন কার পক্ষ থেকে? এই অভয়ের বাড়ির পক্ষ থেকে আইনজীবী ছিলেন। তাহলে উনি কী করলেন? দেখুন, প্রথম কথা, ইনভেস্টিগেশন যখন চলছে তাহলে ট্রায়াল হওয়ার কী দরকার ছিল? ইনভেস্টিগেশন কমপ্লিট হোক। যদি আমরা ধরে নিই যে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্ব আছে, তারা না ধরার আগে কেন ট্রায়ালটা শুরু হলো? যদি একবারে ট্রায়াল হতো কী অসুবিধা ছিল? তাহলে এটা অবজেকশন করার জায়গা ছিল বৃন্দা গ্রোভার ম্যাডামের, তিনি করলেন না। কিন্তু আর কি করলেন না উনি? দেখুন, এই যে সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং হচ্ছে, অথচ
শিয়ালদা কোর্টে লাইভ স্ট্রিমিং হচ্ছে না। আমি যদি ধরেও নিই কনস্টিটিউশন অব্লিগেশন, এর আগে আমি কামদুনি রেপ অ্যান্ড মার্ডার কেসেও দেখেছি, এরকম কিন্তু হয়নি। আমরা এখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশকে দেখতে পাচ্ছি কোথায় কি হচ্ছে, শিয়ালদা কোর্টে লাস্ট 1-1.5 মাসে কী হয়েছে আমরা কিচ্ছু জানি না। এবার যদি কনস্টিটিউশনাল অব্লিগেশনেও যদি ধরে নিই যে সেখানে বদ্ধ ঘরের ভিতরে হবে, তাহলে অ্যাডভোকেট অন রেকর্ড যিনি বৃন্দা গ্রোভার ম্যাডামের জুনিয়র কাউন্সিল আছে সৌতিক ব্যানার্জি, উনি কোর্টের বাইরে এসে কিছু বলছেন না কেন? আমাদেরকে এইটুকু জানার অধিকার নেই? দেখুন, এই রেপ অ্যান্ড মার্ডারটা শুধুমাত্র যে তার ফ্যামিলির, এখন কিন্তু গোটা পৃথিবীর সবাই কিন্তু তার ফ্যামিলির পার্ট, তো সবারই আমি মনে করি জানার অধিকার আছে। এটা বলছিলাম যে একজন, আমরা কি ধরে নিই, আমি একজন অপরাধীর পক্ষে নিয়ে কথা বলছি না, যেটা বলা হয় যে অপরাধীর কমেন্টের কোনো গুরুত্ব নেই, কিন্তু এটাও তো ঠিক যে একজন অপরাধীর মুখ থেকে বাকি অপরাধীর নাম জানা যায়। তাহলে যখন সঞ্জয় রায় এই কথা বললো যে বিনীত গোয়েল এবং ডিসিডিটি এর জন্য দায়ী, তাদেরকে আজ পর্যন্ত সিবিআই ডেকেছে? আজ পর্যন্ত কিন্তু সিবিআই ডেকেছে বলে আমি জানি না, আপনারা মিডিয়া থেকে জানেন কিনা আমার জানা নেই। বা তার আগেও আমরা চিৎকার করে বলেছি যে অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি যিনি, তিনি প্রমাণ লোপাট করবেন একজন ডিসি নর্থ আর সিপির উপস্থিত, এটা হতে পারে না। কিন্তু আজ পর্যন্ত সিবিআই ডাকলো না। কেন ডাকলো না? সিবিআই কী জন্য ডাকলো না? এবং এই কথাটা বৃন্দা গ্রোভার ম্যাডাম কেন সুপ্রিম কোর্টের ফ্লোরে দাঁড়িয়ে মাননীয় জাস্টিসদের বললেন না? এটা আমার প্রশ্ন বৃন্দা গ্রোভার ম্যাডামের দিকে। জাস্টিস পারদিয়ালা বলেছিল যেভাবে কলকাতা পুলিশ এটাকে ইনভেস্টিগেশন করেছে, আমার 30 সালের কেরিয়ারে এই ধরনের মানে ন্যাক্কারজনক ঘটনা বা পুলিশ ইনভেস্টিগেশন আমি দেখিনি। এবং যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন চন্দ্রচূড় সাহেব, তিনি কি বলেছিলেন? দ্য রিপোর্ট ইজ সো ডিস্টার্বিং। তাহলে রিপোর্ট সো ডিস্টার্বিং তার মানে কি এইটা যে শুধুমাত্র সঞ্জয় রায় দায়ী, সেখানে আর কোনো কেউ নেই? মানে এই রিপোর্ট ছিল আমাদের জানা নেই। আমার সবথেকে বড় প্রশ্ন যে ফ্লোরে দাঁড়িয়ে বৃন্দা গ্রোভার ম্যাডাম কিছু বললেন না কেন? বলা তো উচিত ছিল। বা লাস্ট দিন যে হিয়ারিং হলো সেখানে সলিসিটর জেনারেল তুষার মেহতা সাহেব কী বলছেন? উনি বলছেন যে এক্ষেত্রে হচ্ছে সিবিআই বাড়ির সাথে যোগাযোগ রাখছেন। আর নির্যাতিতার ফ্যামিলি কি বলল? যে না, আমাদের সাথে যোগাযোগ রাখছে না। তাহলে এই কথাটা তো ওখানে বলে লাভ নেই, মিডিয়াতে বলে কিন্তু লাভ নেই, বৃন্দা গ্রোভার ম্যাডামের কিন্তু বলা উচিত ছিল। আর এর আগে আপনারা দেখবেন যখন হিয়ারিং হচ্ছে তখন সিসিটিভি নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। তুষার মেহতা বলছে যে ফুটেজ দেওয়া হয়নি, আর কপিল সিব্বল বলছে ফুটেজ দেওয়া হয়েছে। আবার লাস্ট দিন কি বলা হচ্ছে যে সন্দীপ ঘোষের এগেনস্টে চার্জ ফ্রেম করতে গেলে যে পারমিশন দরকার, সেই পারমিশন আমরা চেয়েছি। কপিল সিব্বল কি বললেন? না, চাওয়া হয়নি। তাহলে রাজ্য সিবিআইয়ের দিকে ঠেলছে, সিবিআই রাজ্যের দিকে ঠেলছে। এবার আমি যদি ধরে নিই যে তুষার মেহতা সাহেব বা সিবিআই দিয়েছে, তার প্রতিলিপি তো দেখাতে পারতেন, আমার মনে হয় না সেখানে দেখিয়েছেন। বা সেই জায়গায় এই সমস্ত ক্ষেত্রে বৃন্দা গ্রোভার ম্যাডাম কিন্তু একবারও অবজেকশন দিল না। কেন অবজেকশন দিল না? যে আপনারা রাজ্য সিবিআইয়ের ঘাড়ে, সিবিআই রাজ্যের ঘাড়ে, তাহলে আপনারা কী করতে চাইছেন? একজন বলছেন সিসিটিভি দিয়েছি, আরেকজন বলছে দেননি, একজন বলছে পারমিশন চেয়েছে, আরেকজন বলছে পারমিশন পাননি। এই ঘটনাটা কেন? সিবিআই তো সেটাই বলছে যে 3 মাস আগে যেটা বললো যে এই বৃহত্তর ষড়যন্ত্রের সাথে যুক্ত অভিজিৎ মণ্ডল, সন্দীপ ঘোষ, আজকে দেখা গেল যে এদের এগেনস্টে কোনো অভিযোগ নেই, কোনো কিছু চার্জশিট দিতে পারলো না। মানে আমাদের জাস্টিস সিস্টেম বা এই সিবিআই নিজেদেরকে একটা হাসির জায়গায় নিয়ে চলে গেছে। এরা যে কি করতে চাইছে এরা নিজেরাও মনে হয় জানে। দেখুন, মানুষ ভয়েস তুলেছে, ভয়েস রেজ করেছে, সবাই সাপোর্ট করেছে, কিন্তু আপনাকে একটা জিনিস জানতে হবে যে আলটিমেট যেখানে জাস্টিস হয় সেটা কোর্টে। এবং লাস্ট 1-1.5 মাস ধরে কোর্টে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছিলাম, কোর্টে কিন্তু আমাদের পক্ষের যে আইনজীবী, সিবিআইয়ের পক্ষের আইনজীবীও ঠিকঠাক করে যা ইনফরমেশন দিচ্ছে সেগুলোও ঠিকঠাক মনে হচ্ছে না। এবং যিনি তিলোত্তমার আইনজীবী, তারাও কেমন যেন ঠিক সেখানে গিয়ে কিছু বলছেন না। বাইরে আমি যতই চিৎকার করি, আলটিমেট তো কোর্টে বলতে হবে। ইভেন শিয়ালদা কোর্টে কী হচ্ছে আমরা কেউ কিছু জানতে পারছি না। সো আমরা রাত দখল করি, দিন দখল করি, আলটিমেট কোর্টে গিয়ে লড়াই না করলে তো জাস্টিসটা পাওয়া যাবে না। কিন্তু সেই কোর্টের লড়াইয়ে দেখা হলো যে কোর্টে লড়াইটা ঠিকঠাক হচ্ছে না। এখানে রাজ্য পুলিশও যা করেছে, সিবিআই সেই দিকে, তারা শাসক দল অনেক কিছুই বলতে পারে, কিন্তু দেখুন আমি অ্যাটলিস্ট আমাদের সায়েন্টিফিক এভিডেন্স রয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট, সেই পোস্টমর্টেম রিপোর্টটা দেখলেই বোঝা যায় যে এখানে এটা একার পক্ষে সম্ভব নয়। এখন যদি রাজ্য পুলিশ একজনকে অ্যারেস্ট করে, সিবিআই যদি সেটাকেই মান্যতা দেয়, তার মানে কি একদম সমস্ত কিছুই মানে আমাদের মেনে নিতে হবে যেটা কিছু হয়নি? এটা সম্ভব নয়। দেখুন, আমরাও ডাক্তারিটা পড়েছি, আমরাও ফরেন্সিক কিছুটা বুঝি, যেটুকু বুঝি তার বেসিসে কখনোই একজনের পক্ষে মার্ডার করা সম্ভব নয়। এবং আমি একা নই, এরকম একাধিক ব্যক্তিত্ব যারা ফরেন্সিক বোঝেন, যারা এক্স সিনিয়র র্যাঙ্কের অফিসার, যারা এক্স সিবিআই অফিসার, তারাও সেই একই কথা বলেছে রিপোর্টের বেসিসে। এবং সেইটা যদি এখন সিবিআই না ধরতে পারেন, তাহলে বলবো সিবিআইয়ের ফেইলিয়ার বা সিবিআই ইন্টেনশনালি করেননি। ওরা দেখুন, এখনই আমরা হাল ছেড়ে দিলে তো হবে না, হাল ছেড়ে দিলে তো আর কিছু লাভ হবে না। কারণ আমাদের দেশের দেখেছেন এর আগেও শিক্ষা দুর্নীতি হয়েছে, খাদ্য দুর্নীতি হয়েছে, সিবিআই একটা পর্যন্ত পৌঁছায়, গলা পর্যন্ত পৌঁছে আর মাথা পর্যন্ত যায় না। এক্ষেত্রেও দেখা গেল ওই অভিজিৎ মণ্ডল পর্যন্ত গেল। এটা তো একদম খুব মানে ক্রিস্টাল ক্লিয়ার যে অভিজিৎ
মণ্ডল গেল, কিন্তু ওইদিকে বিনীত গোয়েল বা টালা থানা এই ডিসি নর্থের পর্যন্ত যেতে পারলো না। এটা তো আমরা সবাই সব কিছু দেখতে পাচ্ছি, দেখে আমরা প্রতিবাদও জানিয়েছি। কিন্তু আলটিমেটলি যদি এখন আমাদের আইনজীবীও কিছু না বলেন, সিবিআইও কিছু না করেন, তাহলে ধরেই নিতে হবে যে আমাদের এই দেশের জাস্টিস সিস্টেমটা এরকমই কাজ করে। সিবিআই লাস্ট 3 মাস ধরে ওই পুলিশ যা করেছে সিবিআইও তাই করছে, এবং সিবিআই একটা কথাই বোঝানো হচ্ছে যে তদন্ত চলছে। আরে আর কতদিন তদন্ত চলবে? রেপ অ্যান্ড মার্ডার কেসে যদি 3 মাসের পরেও যদি বলেন তদন্ত চলছে, আর আপনি যদি একটা চার্জশিট না দিতে পারেন, আপনাদের ব্যর্থতা ছাড়া তো কিছু বলার নেই। এর আগে যেটা সারদা নারদার ক্ষেত্রে হয়েছিল, এক্ষেত্রেও তাই। সারদা নারদার ফাইল যেমন বন্ধ হয়ে গেছে, এই ফাইলটাও হয়তো কোথাও গিয়ে বন্ধ হয়ে যাবে। আমাদের লড়াইটা ওই লড়াই থেকে যাবে, আমাদের এই আফসোস সারা জীবন করে যেতে হবে যে একটা মেয়ে আমাদের ডিউটি করতো, যে মার্ডার হয়েছিল, একাধিক ব্যক্তি তো জড়িত, কিন্তু কেউ ক্ষমতার বলে তারা বেরিয়ে গেছে, বা তারা কোনো দিন ধরাই পড়েনি, বা সারফেসে আসেইনি, বা সিবিআই ট্রাই করেনি, সেটাই হয়েছে। তো প্রথম থেকেই হতাশ। আমি যখন সিবিআই এই ফার্স্ট চার্জশিট পড়লো, আমি তখনই ফ্যামিলিকে জানিয়েছিলাম যে আপনারা নারাজি পিটিশন দাখিল করুন, এই ইনভেস্টিগেশনে বা যে জিনিসটা চলছে সেটা সঠিকভাবে চলছে না, এরপরে কিন্তু আপনারা আরও হতাশ হবেন। ওনারা আশা করেছিলেন যে সাপ্লিমেন্টারি চার্জশিটে কিছু থাকবে, এবং 9 তারিখে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে বলে জানিয়েছিল। তারপরে দেখা গেল যে 9 তারিখে সাপ্লিমেন্টারি চার্জশিট পড়লো না, আজকে বেরিয়ে গেল। ওনারা যে সাপ্লিমেন্টারি চার্জশিটের আশায় ছিল, সেইটা আজকে মোটামুটি সেটা জল ঢেলে দিল। আমি এটা কদিন আগেই বলেছিলাম ওনাদেরকে, যেটা কিন্তু হতে চলেছে, এবং সেটা আলটিমেটলি হলো। দেখুন, রাজ্য পুলিশ প্রমাণ লোপাট করেছে, এটা তো দেখাই গেল। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু কি আর করা যাবে? আমাদের দেশে যদি এই রকম এজেন্সিগুলো যদি তাদের ঠিকঠাক মতো কাজ না করে, এবং বিভিন্ন জায়গায় সেটিং কম্প্রোমাইজের গল্প থাকে, সেখানে আমাদের মতো সাধারণ লোক আর কী করতে পারে? আমরা তো বিচারের জন্য রাস্তায় নেমেছিলাম, এবং ভয়েস তুলেছে, এবং আমাদের সাথে নাগরিক সমাজ যোগদান করেছিল। এবার যাই হোক না কেন, বিভিন্ন পলিটিক্যাল কালার দিয়েছে। দেখুন, পলিটিক্যাল কালার দিক আর যা দিক, বিচার দেওয়ার দায়িত্ব কোর্ট আর ইনভেস্টিগেশন এজেন্সি। তারা যদি সঠিকভাবে কাজ না করে, রাস্তায় নামার পরেও বিচার পাওয়া যায় না। লড়াই ছেড়ে দেব না, এবং ওনারা আইনজীবী পাল্টেছেন। আমি আশা করছি কোর্টে এই প্রশ্নগুলো তুলবেন, এবং ওনারা নারাজি পিটিশন দাখিল করবেন। আমার এইটুকু মোটামুটি খবর এসছে, আমি যেটুকু জানতে পেরেছি, বা ওনাদের ফ্যামিলির সাথে আমার যেটুকু যোগাযোগ আছে, সেই সূত্রে আমি আপনাকে বললাম যে দেখা যাক। দেখুন, আমাদের জুডিশিয়ারিতে খুব তাড়াতাড়ি সব কিছু শেষ হয়ে যায় এরকম আমি অন্তত বিশ্বাস করি না। আমি জানি এখনও লড়াইটা চালালে বিচার পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে ওনারা কোর্টে লড়াই করার জন্য তৈরি হচ্ছেন, এবং আমি মনে করি যে এইবার আমাদের লড়াইটা কিন্তু কোর্টে করতে হবে, এবং কোর্টেই সেই জায়গায় আমরা ফাইট দেবো। না, হাল ছাড়ার জায়গা নেই। দেখুন, আমরা ডাক্তার, আমরা পেশেন্ট যত সময় বেঁচে থাকে, যত খারাপই থাক, আমরা যেমন হাল ছাড়ি না। আমাদের হাল ছাড়া এটা হিস্ট্রিতে বা আমাদের ডিকশনারিতে লেখা নেই। তো সেক্ষেত্রে এই ব্যাপারেও আমরা হাল ছাড়বো না, আমরা অবশ্যই চালিয়ে যাব, এবং আমি এটা কনসেন্ট্রেট করব কোর্টের উপরে, যে কোর্টে বিচার কী হচ্ছে। কুণাল ঘোষ এটা নিয়ে এখন নানা রকম মন্তব্য করবে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু কুণাল ঘোষের সব কথা এরকম পাত্তা দেওয়ারও কিছু নেই। কুণাল ঘোষ এর আগেও অনেক কিছু বলেছিল টিন বাজিয়ে, সেগুলোও সবাই জানে। এখন জানি না, তিনি হচ্ছে শাসক দলের বড় মুখপাত্র। এবার হতে পারে যে সঞ্জয় রায় বা সন্দীপ ঘোষ এরাও হয়তো বড় মুখপাত্র হয়ে যেতে পারে। এখন হয়তো না, সঞ্জয় রায় মূল অভিযুক্ত বলছে, কিন্তু এখনও তো তদন্ত শেষ হয়ে যায়নি। সিবিআই কি বলেছে? ফাইনাল কনক্লুশন কিন্তু দেয়নি। তো আমরা এখনও আশা করি, দেখুন, কনক্লুশন এর আগেও একটা হাই প্রোফাইল কেস ইন্ডিয়াতে ঘটেছিল। সেই হাই প্রোফাইল কেসটা আমি না, যেহেতু নির্যাতিতার নাম নেওয়া যাবে না, একটা তার মা বাবা ডক্টর ছিলেন, ডেন্টিস্ট ছিলেন, সেই কেসে কিন্তু কোর্ট মেনে নেয়নি। প্রথমবার তদন্তে প্রমাণ করতে পারেনি, এবং সিবিআইয়ের কিন্তু সেকেন্ড টিম এসে তদন্ত করেছিল। সেটা আপনারা যদি মনে করে থাকেন বা মাথায় থাকে, যে সেই কেসটা, যেটা মা বাবা দুজনেই ডাক্তার, আমি তার নামটা নিতে চাইছি না যেহেতু নির্যাতিতার নাম। অবভিয়াসলি এই টিম যা তদন্ত করেছে, আমার মনে হয়, আমি প্রথম দিনই বলেছিলাম যে রিইনভেস্টিগেশন হওয়া উচিত। এই টিমের তদন্ত যেটা করেছে, সেই তদন্ত বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। সিবিআইয়ের অন্য কোনো টিম এসে করা উচিত। এটা হয় না এরকম নয়। আপনারা যদি সেই হাই প্রোফাইল কেস, যেটা নিয়ে অলরেডি 2টো সিনেমা বেরিয়েছিল, তার মা বাবা দুজনেই ডেন্টিস্ট, সিবিআইয়ের প্রথম টিম পারেনি, দ্বিতীয় টিম এসে ইনভেস্টিগেশন করেছিল। আমি বলবো সেকেন্ড টিম ইনভেস্টিগেশন করুক, তারা যদি কিছু বের করতে পারে, সেই আশায় আমরা থাকবো।